আমাদের লাইভটা স্টার্ট হয়ে গেছে। লাইভে যদি কেউ জয়েন করে থাকেন আপনারা কাইন্ডলি আমাদেরকে জানাতে পারেন যে আমাদেরকে আসলে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। আমরা একটু আমাদের লাইভটা শেয়ার করে দিয়ে নিচ্ছি। ইন বিটুইন যারা জয়েন করবে তারা একটু কাইন্ডলি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আমাদের কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আমরা একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি। যারা জয়েন করতে থাকবেন কাইন্ডলি আমাদের কথা শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি একটু কমেন্ট করে জানালে আমাদের জন্য বেটার হয়। ফারিয়া মেহজাবিন এরিনা, সাউন্ড ক্লিয়ার, ধন্যবাদ আপনাকে। যেহেতু আপনি কমেন্ট করে দিয়েছেন সাউন্ড ক্লিয়ার, আমরা আমাদের লাইভটা শুরু করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ফিডব্যাক রিসেট 360 ডিগ্রি হেলথ টক থেকে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি ফাহমিদা হাশেম, কাজ করছি ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট হিসেবে। এবং বর্তমানে কিন্তু গত কয়েকটা পর্ব ধরে আমরা আমাদের প্রতি পর্বে কিন্তু একজন গেস্ট ডায়েটিশিয়ান আমার সাথে থাকেন এবং আজকে আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন চৌধুরী তাসনিম হাসিন পাপিয়া আপা। উনি বর্তমানে কর্মরত আছেন ইউনাইটেডের প্রধান পুষ্টিবিদ হিসেবে। আপা কিন্তু ফুড অ্যান্ড নিউট্রিশন ফিল্ডে এখন 18+ ইয়ার, রাইট আপা? 18 বছরের বেশি, প্রায় 20 বছরের মতো ধরে কিন্তু পুষ্টি এবং খাদ্য নিয়ে কাজ করে আসছেন এবং আপাটি ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং হসপিটালের প্রধান পুষ্টিবিদ হিসেবে কাজ করছেন। আপার কিন্তু স্পেসিফিক কিছু সেক্টরে দক্ষতা রয়েছে, যেমন পেডিয়াট্রিক সেকশনে, প্রেগনেন্সি পিরিয়ডের ক্যান্সার পেশেন্ট যারা আছে, ওবেসিটি ম্যানেজমেন্ট, এই সেকশনগুলোতে কিন্তু আপার স্পেশাল এক্সপার্টিস বা দক্ষতা রয়েছে। এবং আপা এই যে এতদিন ধরে 20 বছরের মতো একটা লম্বা সময় ধরে পুষ্টি সেবা দিয়ে আসছে, হসপিটালাইজড পেশেন্ট যারা আছে তাদেরকে পুষ্টি সেবা দেয়া, পুষ্টি পরামর্শ দেয়া, এটার পাশাপাশিও কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক যে জার্নালগুলো রয়েছে সেখানেও কিন্তু আবার বেশ কিছু পুষ্টি বিষয়ক প্রকাশনা কিন্তু অলরেডি পাবলিশড হয়েছে। এছাড়াও কিন্তু বিভিন্ন কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপা লেকচারার হিসেবে কাজ করছেন এবং সেখানে এক্সামিনার হিসেবেও কিন্তু আপা রয়েছেন। আরেকটি সুন্দর জিনিস হচ্ছে যে খাদ্য সুরক্ষা কর্তৃপক্ষের সদস্য হিসেবেও কিন্তু আপা মনোনীত আছেন। আপা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ফাহমিদা, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনিও ভালো আশা করছি? ইনশাআল্লাহ আপা আমি ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি পার্সোনালি আসলে জানি যে আপনাদের পক্ষে টাইম ম্যানেজ করা আসলে কতটা কষ্টকর। হসপিটালের দায়িত্ব পালন করার পর, চেম্বার করার পর এই ধরনের কাজে অংশ নেওয়ার জন্য আসলে আপা অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ ফাহমিদা, এবং স্পেশালি ফিডব্যাক রিসেটকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। খুব পারফেক্ট সময় একটি পারফেক্ট টপিক নিয়ে, একদম সময় উপযোগী একটি টপিক নিয়ে আপনারা জনগণের সামনে উপস্থাপন করছেন, সত্যি প্রশংসনীয়। ধন্যবাদ আপাকে। আমি আমাদের মূল টপিকে যাওয়ার আগে ফিডব্যাক রিসেট সম্পর্কে একটু বলে নিচ্ছি। ফিডব্যাক রিসেট মূলত ওয়েট লসের একটা ওয়ান স্টপ সলিউশন। আমরা হেলথ প্রফেশনালরা যেহেতু সবসময় একটা হেলদি লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কিন্তু ওজন কমানোর কথা বলে থাকি, যেখানে একটা ব্যালেন্স ডায়েট থাকবে, পর্যাপ্ত ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকবে। তো সেই জিনিসগুলো কিন্তু ফিডব্যাক রিসেটের যে ওয়েট লস প্রোগ্রামটা আছে সেটা কিন্তু সবসময় প্রায়োরিটি দেয়। তো এখানে ওয়ান স্টপ সলিউশন, যারা আসলে ওজন কমাতে চান তারা চমৎকার একটা ডায়েট সেকশন পাবে। এখানে আমি ডায়েটটা প্রোভাইড করি, এছাড়া জুনিয়র নিউট্রিশনিস্টরা রয়েছে এবং আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটা জিম সেকশন রয়েছে, এটাকে যথেষ্ট প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি যেন ন্যূনতম একজন মানুষের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা রয়ে যায় থাকে। এবং এর পাশাপাশি যারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আসলে ওজন কমাতে চান তাদের জন্য কিছু নন সার্জারিক্যাল সেশন আছে। অনেকে সার্জারিক্যাল প্রসিডিউরে যেতে ভয় পান, তো তাদের জন্য কিন্তু এই সেশনগুলো যেমন হাইএফএম, NSLS, G5, প্রেসো, এই সেশনগুলো কিন্তু একটা কিক স্টার্টের মতো কাজ করে, একটা নির্দিষ্ট ডিউরেশনের মধ্যে ওজনটা কমিয়ে আনতে সাহায্য করে। তো সবগুলো জিনিসই কিন্তু আপনারা একটা প্রোগ্রামের মধ্যে পেয়ে যাচ্ছেন। আর ফিডব্যাক রিসেটটা ধানমন্ডিতে অবস্থিত, 13A ধানমন্ডি আবাহনী মাঠের ঠিক পেছনে অবস্থিত। হাউস নং হচ্ছে 27/1।
যে কেউ কিন্তু যে কোনো দিন এসে ভিজিট করে যেতে পারেন যে আসলে এখানে ওয়েট লস প্রোগ্রামটা কিভাবে হয়, এখানে আন্ডার কি জিনিস দিয়ে আসলে ওয়েট লস প্রোগ্রামটাকে রান করানো হয়। তো আমি বেশি দেরি না করে আমাদের আজকের মূল টপিকে চলে যাচ্ছি। আমাদের আজকের টপিক খুবই চমৎকার, আপা বলেছে আজকের টপিকটা খুবই সময় উপযোগী এবং চমৎকার একটা টপিক, যে ঈদ পরবর্তী ওজন নিয়ন্ত্রণ। আপা আমরা এখন যে স্টেজে আছি এই স্টেজটাকে আসলে আমরা যেটা বলি পোস্ট সেলিব্রেশন ফেজ। ঈদ চলে গিয়েছে, প্রায় 10 দিন এখনো হয়নি, একদম পারফেক্ট একটা পোস্ট সেলিব্রেশন ফেজে আছি এবং একটা লম্বা ছুটি ছিল। অনেকেই কিন্তু 2 কেজি বা 3 কেজি অনেকটা ওজন কিন্তু কোরবানি ঈদে এটা সাধারণত একটু বেশি হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আসলে যাদের ওজন কিছুটা বেড়ে গেছে তারা যদি আবার আগের ওজনে ব্যাক করতে চায়, মূল স্ট্র্যাটেজিটা আসলে কি হতে পারে? ধন্যবাদ ফাহমিদা প্রশ্নটির জন্য। এখানে প্রথমেই আমি বলতে চাচ্ছি যে যারা একটু ওজন নিয়ে কনসার্ন, অর্থাৎ আইডিয়াল ওয়েটের থেকে একটু বেশি আছেন বা কিছুতেই আইডিয়াল ওয়েটের থেকে নিজেকে আর একটু ওভারওয়েট দেখতে চান না, তাদের ক্ষেত্রে কিন্তু এই পোস্ট ফেস্টিভ্যাল ফেজটা এই পোস্ট ফেস্টিভ্যাল ফেজের প্রিপারেশন শুরু হবে প্রি ফেস্টিভ্যাল ফেজ থেকে। অর্থাৎ ফেস্টিভ্যালের আগেই কিন্তু তাকে একটা প্ল্যানিং করে ফেলতে হবে। আমরা সবাই জানি আমাদের সোশিও কালচারাল অ্যাটমসফিয়ারে আমাদের ফেস্টিভ্যালের একটি অন্যতম পার্ট কিন্তু ফুড। খুব স্বাভাবিক, দেখেন আমরা কাউকে যাকে যত বেশি ভালোবাসি তার জন্য তত বেশি আইটেম থাকে। বিষয়টা ভালোবাসার বহিঃপ্রকাশ। আমাদের কাছে সেলিব্রেশনের বহিঃপ্রকাশ, ভালোবাসার বহিঃপ্রকাশ, ভালো লাগার বহিঃপ্রকাশ হচ্ছে ফুড অ্যান্ড ফিডিং। তো এক্ষেত্রে আমি অবশ্যই একজন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট হিসেবে বলবো আমরা এনজয় করবো আমাদের ফুডকে, সবই ঠিক আছে, কিন্তু আমাদেরকে একটু ব্যালেন্সড ওয়েতে যেতে হবে। স্পেসিফিকলি যারা অনিয়ন্ত্রিত ডায়াবেটিক পেশেন্ট অথবা কিডনির সমস্যা আছে অথবা ওভারওয়েটে ভুগছেন দীর্ঘদিন ধরে, অনেক কষ্ট করে ওজন কমিয়েছেন হয়তো কিছুটা, তাদের ক্ষেত্রে এই ফেস্টিভ্যাল আসার আগেই কিছু প্রিপারেশন নিতে হবে। যেমন ফেস্টিভ ফুডগুলো, এটা আমরা জানি আমাদের ধর্মীয় একটি উৎসব, কোরবানি ঈদ, এই ঈদে সবাই আমরা আমাদের সাধ্য মতো মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমাদের সাধ্য মতো তার হুকুমে আমরা কিছু কোরবানি করে থাকি এবং এই কোরবানির মাংসটা অবশ্যই আমরা রেলিশ করব, কোরবানির মাংস খাবো। কিন্তু এখানে যদি আমরা ফেস্টিভ্যালের সময় একটু মেনু প্ল্যানিংটাকে এভাবে করতে পারি যে যেহেতু আমরা জানি রেড মিটে কোলেস্ট্রলের মাত্রা বেশি, ফ্যাটের মাত্রা বেশি, এবং রেড মিট দেখা যায় সাধারণত কোরবানি ঈদের পরে একটু 7-8 দিন ধরে সবার বাসায় অন অ্যান্ড অফ কোনো না কোনো বেলায় থাকে। সেক্ষেত্রে আমাকে ব্যালেন্স করতে হবে ফাইবার দিয়ে, আমাকে ব্যালেন্স করতে হবে যথেষ্ট মাত্রায় শাকসবজি এবং ফলমূল দিয়ে। আমরা জানি ফাইবার ইট ওয়ার্কস অ্যাজ এ স্ক্যাভেঞ্জার, মানে একদম ঝাড়ুর মতো করে আমাদের স্টমাক থেকে চর্বি এবং টক্সিক প্রোডাক্টসগুলোকে বের করে নিতে সহায়তা করে। এক্ষেত্রে প্রতিটা মিলেই যদি আমরা একটু পাতা জাতীয় খাবার, এনিথিং লিফি ভেজিটেবলস, সেটা যে কোনো শাক হতে পারে, একটু লেটুস সালাদ হতে পারে, অথবা ক্যাবেজ দিয়ে কোনো একটা সালাদ হতে পারে, কোনো একটা পাতা জাতীয় খাবার যদি রাখি। ডেজার্ট আইটেম তো থাকেই আমাদের যে কোনো ফেস্টিভ্যালে, একটা ডেজার্ট আইটেম যদি আমরা একটু ফ্রুট বেসড করি তাহলে কিন্তু আমরা আমাদের মিলটিকে ফাইবার সমৃদ্ধ করে ফেললাম। তো একদিকে যখন একটু হাই ফ্যাট হচ্ছে, পাশাপাশি যখন আমরা হাই ফাইবার করছি তখন কিন্তু কিছুটা ব্যালেন্সড হয়ে যাচ্ছে। তারপরও বলছি, যেটা আপনি বললেন যাদের ক্ষেত্রে ব্যালেন্সটা করা সম্ভব হয়নি, অলরেডি দেখছেন যে একটু ব্লাড সুগারটা আনকন্ট্রোল হয়ে গিয়েছে, কারো ক্ষেত্রে এই সময় আমরা অনেক বেশি সিকেডি পেশেন্ট পেয়ে থাকি, যাদের হয়তো ক্রিয়েটিন ইনটেক একটু কম ছিল, হঠাৎ করে স্টপ হয়ে গেছে বা একটু বেড়ে গেছে, যেহেতু প্রোটিন ইনটেকটা বেশি হয়। তো এই সকল ক্ষেত্রে আমাদের ডেফিনেটলি এখন যথেষ্ট সময় হয়ে গেছে, 1 সপ্তাহ পার হয়ে গেছে, এই পোস্ট ফেস্টিভ্যাল ফেজে ব্যালেন্স করতে হবে। তবে এখানে একটি বিষয় আছে, প্রি ফেস্টিভ্যাল ফেজে বা ফেস্টিভ্যাল চলাকালীন সময় আমরা যেরকম ফাইবার দিয়ে অথবা খাবারের সাথে যদি একটু ভিটামিন সি অ্যাড করি, ভিটামিন সি কি করে, যেটা আমরা লেবু থেকে পাই, কমলার জুস থেকে পাই, এমনকি কাঁচামরিচ থেকেও যথেষ্ট ভিটামিন সি পাওয়া যায়। ভিটামিন সি আমাদের কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনটাকে কমিয়ে দেয়, যার জন্য আমার ওয়েট পুট অন করতে বা ব্লাড সুগার বেড়ে যাওয়া থেকে কিছুটা আমাদেরকে রক্ষা করে, কিছুটা প্রিটেন্ড করে। তো এই জিনিসগুলো মেনটেন করার পাশাপাশি এই জিনিসগুলো মেনটেন করার পাশাপাশি অবশ্যই কুকিং প্রসেস, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। ঝলসানো কাবাবে ফ্যাটের পরিমাণ অনেক কমে আসে। কুকিং অয়েলটা এক্সট্রা ব্যবহার না করে যদি ওখানে একটু ভিনেগার ব্যবহার করা যায়, একটু লেবু ব্যবহার করা যায়, টক দই ব্যবহার করা যায়, তাহলে আমরা অল্প তেলেই উপাদেয় খাবার, সুস্বাদু খাবার তৈরি করতে পারি। অ্যাপার্ট ফ্রম অল দিস, তারপরও যারা কিছুটা ফেল করেছেন, স্পেসিফিকলি ওজনের কথা বলেন আপনি, তাদের ক্ষেত্রে কিন্তু এই বাড়তি ওজনটাকে কন্ট্রোল করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এক্সারসাইজ। এক্ষেত্রে এখন যদি আমরা একটু প্রলং আইডিয়াল ডায়েট প্ল্যানে থাকি এবং ডায়েট প্ল্যানের মধ্যে কার্বোহাইড্রেট এবং ফ্যাটের পরিমাণটাকে কন্ট্রোল করে
প্রোটিনের পরিমাণটাকে সামঞ্জস্য রেখে যদি ফাইবারের পরিমাণটাকে বাড়াতে পারি তাহলে ডেফিনেটলি ব্যালেন্স করতে আমাদের সহায়তা করবে। বাট অলরেডি যে ফ্যাটটি আমরা ইনগালভ করে ফেলেছি সেই ফ্যাট থেকে রেহাই পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির দিকে মনোনিবেশ করতে হবে। এবং এই ফিজিক্যাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে ফাহমিদা আমি একটু স্পেশালি বলতে চাই, আমরা অনেক ক্ষেত্রে দেখছি যে এখন জিম অনেক অ্যাভেলেবল, পেশেন্টরা জিম করছে, হাঁটাহাঁটি করছে, কিন্তু সেটা যদি এমন হয় যে দিনের মধ্যে 1 ঘন্টা বা 2 ঘন্টা সে জিমে কাটাচ্ছে, ভালো অ্যামাউন্ট অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছে, কিন্তু রেস্ট অফ দ্য টাইম 22 to 23 আওয়ার্স সে একটু সেডেন্টারি লাইফস্টাইলে আছে, শুয়ে বসে আছে, তাহলে কিন্তু আসলে আমাদের বডি মেটাবলিজমকে খুব একটা বুস্ট আপ করতে সহায়তা করে না। বডি মেটাবলিজমকে বুস্ট আপ করার জন্য অবশ্যই সারাদিন একটু ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা খুব প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ আপাকে। আপা কিন্তু খুব চমৎকার করে বলেছেন। আপনার পয়েন্টগুলো যদি আপনারা পিক করতে পারেন, যাদের ওজন একটু গেইন হয়ে গেছে তারা কিন্তু যদি ফাইবারের কথা আপা বারবার মেনশন করছেন, আমরা যদি 35 to 40 গ্রামের মতো প্রতিদিন ইনক্লুড করতে পারি, সেটা কিন্তু আপনার ওয়েটটাকে রিডিউস করতে এবং যে কোলেস্টেরলটা আমরা অলরেডি ইনটেক করে ফেলেছি সেটাকেও বার্ন করতে কিন্তু সাহায্য করবে। আপা খুব চমৎকার একটা এক্সাম্পল দিয়েছে, ঝাড়ুর মতো করে কিন্তু বের করে দিতে সাহায্য করবে। আরেকটা খুব চমৎকার জিনিস হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এটা আপা আমি সবসময় বলি যে আমি 1 ঘন্টা খুব হার্ড ওয়ার্ক করলাম, বাকি সময় আমি ইনঅ্যাক্টিভ, তাহলে কিন্তু আমার ব্যালেন্স হচ্ছে না। নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি যেগুলো হয়তো ক্যালোরিটা কিছু বার্ন হচ্ছে, কিন্তু বডি মেটাবলিজমকে বুস্ট আপ করা which is mostly important, কারণ আমরা জানি যে এখন অনেকগুলো কারণ আছে বডি মেটাবলিজম কমে আসার। এই যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য বডি মেটাবলিজম কমে আসে, সেডেন্টারি লাইফস্টাইলের জন্য বডি মেটাবলিজম কমে আসে, এবং এই কারণে কিন্তু আপা দেখা যায় যে অনেকে হার্ড জিম করছে, তারপর কোনো কাজ ক্যালোরি বার্নিংটা কিন্তু সেই অনুযায়ী হচ্ছে না, অথবা হাইপোথাইরয়েডিজম কিছু এন্ডোক্রাইনোলজিক্যাল প্রবলেমের জন্য বডি মেটাবলিজম কমে আসে। সেক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট বডি মেটাবলিজমে ফোকাস করা। আশা করি যাদের ওজন কিছুটা বেড়ে গেছে আবার পরামর্শগুলো তাদের কাজে আসবে। আমি পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটু শেয়ার করে নিচ্ছি যে ফিডব্যাক রিসিটের এখানে যে ওয়েট লসের যে প্রসিডিউরগুলো আছে সবগুলোই কিন্তু নিজস্ব। এখানে যা যা ব্যবহৃত হয় সব কিছুই ফিডব্যাকের একেবারে নিজস্ব। ফিডব্যাকের যে সাপ্লিমেন্টটা রয়েছে সেটার 3টা ভ্যারাইটি রয়েছে। যাদের ওজন অনেক বেশি কিন্তু কোনো ধরনের স্বাস্থ্য সমস্যা নেই তারা রেগুলারটা ইউজ করতে পারেন। যাদের ওজন অনেক বেশি এবং হরমোনাল কোনো ইস্যু আছে, পিসিওডি বা থাইরয়েড, তাদের জন্য ফিডব্যাক কিটোটা আছে। এবং যাদের ল্যাকটেটিং মাদার, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং পিরিয়ড ক্রস করেছেন 8 মাস 9 মাস, তাদের জন্য কিন্তু ফিডব্যাক রিফর্মটা আছে। তো যার যেটা প্রয়োজন তারা কিন্তু সেভাবেই সেটাকে কাজে লাগাতে পারেন। আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে চলে যাচ্ছি। ফাতিমা গাজী আপনি লিখেছেন ভেরি ইনফরমেটিভ, ধন্যবাদ আপনাকে। নুসরাত জাহান দীপ্তি ভেরি ইনফরমেটিভ, আপনারা সাথে শুনতে থাকুন, আপনার কাছ থেকে আরো চমৎকার সব তথ্য পাবেন। সাহেলা নাসরিন অবশ্যই কাজে আসবে ইনশাআল্লাহ যদি কাজে লাগাতে পারেন। আপা আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাচ্ছি। অনেকেই বলে এখন কিন্তু আপা মানে অনলাইনে ডায়েট বা গুগল সার্চের ডায়েট, সেলফ ডায়েট আমি যেটাকে বলি, মানে আমি নিজেই নিজের জন্য সিলেক্ট করছি। আপনি একজন হেলথ প্রফেশনাল হিসেবে সিলেক্ট করে দিচ্ছেন এমন না, আমি নিজে ডিসাইড করে নিচ্ছি যে আমি এটা করব। সেলফ ডায়েট যেটা, এটার প্রচলন অনেক বেড়ে গেছে। তো অনেকে পেশেন্টরা বা ক্লায়েন্টরা এসেই বলে যে নিজেই হিস্ট্রি বলে যে আমি 1 বছর ধরে ভাত খাওয়া ছেড়ে দিয়েছি, কোনো ধরনের কার্বোহাইড্রেট নিচ্ছি না, তারপর আমি ওজন আমি ওজন নাড়াতে পারছি না। এটার মূল কারণ আসলে কি হতে পারে? আচ্ছা, এক্ষেত্রে আমি একটু অডিয়েন্সদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, ওবেসিটি বা ওভারওয়েট কিন্তু একটি ফিজিক্যাল ডিসঅর্ডার বা ডিজিজ। তো আমাদের অন্য যে কোনো ডিজিজে, সে ধরুন আপনার যদি টিবি হয় বা কোনো কার্ডিয়াক কন্ডিশনস তৈরি হয়, তাহলে সব কিছুর জন্যই তো আসলে আমরা গুগল করতে পারি বা অনলাইন থেকে অনেক কিছুই দেখা যায়, অনেক ট্রিটমেন্ট সম্বন্ধে আমরা জানতে পারি। কিন্তু কোনো কার্ডিয়াক ডিসঅর্ডার অথবা আপনার হঠাৎ করে ডায়াবেটিস ধরা পড়লো, আপনি কি শুধুমাত্র অনলাইন দেখে কোনো মেডিসিন শুরু করবেন না। ঠিক একইভাবে ওবেসিটির ক্ষেত্রে, ওবেসিটি ইজ সাচ আ ডিজিজ, এক্ষেত্রেও কিন্তু একজন প্রপার ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, আমি বারবার বলছি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, যে পারদর্শী আপনার নিউট্রিশনাল ব্যালেন্সকে ম্যান টু ম্যান ভ্যারি করে। নিউট্রিশনাল ব্যালেন্সটা খুব বেশি পার্সোনালাইজড অ্যান্ড স্পেসিফিক। প্রতিটি মানুষের বয়স, ওজন, উচ্চতা, তার ফিজিক্যাল কন্ডিশন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল সব কিছু বিবেচনা করে কিন্তু তার ক্যালোরি, প্রোটিন, ফ্যাট, ভিটামিনের পরিমাণটা স্পেসিফাই করা হয়। সো এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একজন প্রপার ক্লিনিক্যাল নিউট্রিশনিস্টের শরণাপন্ন হয়ে ডেফিনেটলি আপনি স্টার্ট করেন। তার পরবর্তীতে হয়তো আপনি ডায়েট ফলো আপ কিছুটা নিজে ফলো আপ করতে পারেন, একটা সার্টেন সময় পর আপনি ফলো আপ করবেন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের কাছ থেকে। তো এই বিষয়টাতে আমি একটু গুরুত্ব দিচ্ছি যে অনেকে এই ভুলটা করে ফেলছে, অনেকে হয়তো জানেই না তার কোনো রেনাল ইস্যুস আছে, সে খুব বেশি হাই প্রোটিন ডায়েটে চলে গেল, দেখা গেল তার ওজন কমেছে,
তার কাঙ্ক্ষিত ওজন এসে চলে এসেছে, কিন্তু বাই দিস টাইম হঠাৎ করে একটু ব্যাকে ব্যাকে একটু পেছনে কোমরের পেছনে ব্যথা করছে, ডক্টর দেখিয়ে দেখা গেল যে অলরেডি ক্রিয়েটিনিন 4 ক্রস করে গেছে। তো অনেক ক্ষেত্রেই কিন্তু স্পেসিফিকলি আমি এখন অনেক পেশেন্ট পাচ্ছি যে হিস্ট্রি নিয়ে দেখা যায় যে খুব বড় ধরনের হাই প্রোটিন ডায়েটে ছিল, কমপ্লিট কার্বোহাইড্রেট ফ্রি ডায়েটে ছিল, যার জন্য কিডনি এফেক্টেড হয়েছে বা অনেকের মেমোরি লস হয়ে থাকে। তো এই সকল ক্ষেত্রে কিন্তু দিস ইজ হাই টাইম আমাদের অ্যাওয়ারনেস ক্রিয়েট করার, যে অবশ্যই নিজের শারীরিক অবস্থানটা আগে জেনে নিতে হবে, অন্তত প্রাইমারিলি একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের শরণাপন্ন হয়ে পার্টিকুলার কিছু টেস্টের মাধ্যমে। এই যে আপনি যেটা বললেন যে অনেকেই বলছে যে 1 বছর ধরে ভাত খাচ্ছি না অথবা কার্বোহাইড্রেট খাচ্ছি না বা আমি লো ক্যালোরি খাবার খাচ্ছি, এমনও হতে পারে দেখা গেল যে উনি জানেনই না ওনার ভিটামিন ডি লেভেল লেস দ্যান 10। ভিটামিন ডি যদি লেস দ্যান 10 থাকে তখন তো আপনি সারাদিন না খেয়ে থাকলেও আসলে বডি মেটাবলিজম হরমোনের মতো এতই বেশি কম থাকবে বডি মেটাবলিজম যে আপনার ফ্যাট বার্ন হবে না। আর স্পেসিফিকলি যেহেতু ভাতের কথা বললেন, এখানে আমি একটু বলতে চাই যে অবশ্যই ওজন কমাতে গেলে আমাদের সকলেরই প্রথমে ফুডের কোয়ালিটির দিকে লক্ষ্য রাখতে হবে। কোয়ান্টিটির পার্টটা আসবে পরবর্তী ফেজে। প্রথমেই একজন যিনি 10 কেজি বা 15 কেজি ওভারওয়েট, সে এক ধরনের খাদ্যাভ্যাস বা এক ধরনের ক্যালোরি ইনটেক করে উনি অভ্যস্ত। আমাদের স্টমাকটি একটি বেলুনের মতো, যত বেশি খাবার দিব আমরা বেলুনের মতো এটা ফুলে যাবে, আবার যখন খাবার কম দিব তখন এটা চুপসে যাবে। তো এক্ষেত্রে হঠাৎ করে যদি একদিনই উনি তার ক্যালোরি এবং ফুডের পরিমাণ অনেক কমিয়ে নিয়ে আসেন, তাহলে কিন্তু তার মোটিভেশন কাজ করবে না, কারণ তার বডি পারমিট করবে না, তার ফিজিক পারমিট করবে না এই ডায়েটটাকে কন্টিনিউ করতে। সো ডায়েট ওয়েট রিডাকশনের ক্ষেত্রে প্রথমেই যেটা করতে হবে, খাবারের কোয়ালিটি কন্ট্রোল করতে হবে। কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে কিন্তু প্রথমেই আসে ফ্যাটের ব্যাপারটা। যেহেতু ফ্যাট আমরা সবাই জানি সবচেয়ে কনসেন্ট্রেটেড ক্যালোরি দেয় আমাদেরকে ফ্যাট। 1 চামচ ফ্যাটের থেকে আমরা অলমোস্ট 150 ml এর 1 কাপ ভাতের সমান ক্যালোরি পেয়ে থাকি। সো ভাত বন্ধ করার আগে কিন্তু আমাদের তেলের পরিমাণটাকে কন্ট্রোল করতে হবে। এবং আরেকটি বিষয় আমি একটু অডিয়েন্সকে জানানোর জন্য বলছি, বায়োটিন খুব ইম্পর্টেন্ট একটি ফ্যাক্টর, খুব ইম্পর্টেন্ট একটি ভিটামিন বি কমপ্লেক্স আমাদের কার্বোহাইড্রেট মেটাবলিজমের জন্য এবং ওভারঅল আমাদের বডির মেটাবলিজম বুস্ট আপ করার জন্য, যার মেজর সোর্স কিন্তু রাইস। তো আমাদের দেশে যার মেজর সোর্স রাইস, তো আমাদের স্টেপল ফুড থেকে যখন আমরা কমপ্লিটলি রাইস বন্ধ করে দিই, তাহলে কিন্তু রাইস বন্ধ করে আমি কার্বোহাইড্রেট বন্ধ করে কার্বোহাইড্রেটের মেটাবলিজম আমার বডিতে বন্ধ করে ফেলছি। সো অবশ্যই কার্বোহাইড্রেটের কনসেন্ট্রেটেড কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে আনতে হবে, কমপ্লেক্স কার্বোহাইড্রেটকে প্রাধান্য দিতে হবে, অর্থাৎ লাল আটা রুটি, লাল চালের ভাত বা একটু হতে পারে ওটস, খই, চিড়া, লাল চিড়া যেটা, পাতা জাতীয় সবজি, খোসাযুক্ত ফল, কমপ্লেক্স কার্বোহাইড্রেটের পরিমাণ বাদ দিয়ে সিম্পল কার্বোহাইড্রেট যেমন চিনি, গুড়, সাদা চালের ভাত, চালের গুঁড়া, এই ধরনের সিম্পল কার্বোহাইড্রেটের পরিমাণটাকে কমিয়ে আনতে হবে। কিন্তু অবশ্যই কিন্তু স্টেপল ফুড হিসেবে আমি মনে করি কার্বোহাইড্রেট এবং রাইস অন্তত প্রতিদিনই কিছুটা পরিমাণ হলেও খাদ্য তালিকায় থাকা জরুরি। অসংখ্য ধন্যবাদ আপা, খুব চমৎকার করে এক্সপ্লেনেশন করার জন্য। দর্শক, আশা করি আপনারা পয়েন্টটা ধরতে পেরেছেন। আপা কিন্তু বায়োটিনের কথা মেনশন করেছেন, যে জিনিসটা আমরা কিন্তু ফোকাস করি না এবং আমাদের সাধারণ মানুষ যারা আছে তাদের নলেজেও কিন্তু আসবে না। আপা কিন্তু চমৎকারভাবে বুঝিয়ে দিয়েছে, আপনি কার্বোহাইড্রেট এত দিন ধরে নিচ্ছেন না, আপনি কার্বোহাইড্রেটের মেটাবলিজমকে স্টপ করে দিচ্ছেন ফোর্সফুলি। আমার বডি যেটার সাথে ইউজ টু না, আর কার্বোহাইড্রেট থেকে যে গ্লুকোজ, এটাই কিন্তু আমাদের ব্রেইন ফুড। আমরা আমাদের বডিকে ফোর্সফুলি বাধ্য করি অল্টারনেটিভ ওয়েতে গিয়ে আমার বডিকে রান করানোর জন্য, যেটা উইচ ইজ নট হেলদি ফর আস। তো আবার যে পয়েন্টটা আশা করি যারা এই কাজটা করেন দীর্ঘদিন ধরে ভাত রুটি জাতীয় আমাদের মেইন যে শক্তির উৎস সেটা বন্ধ করে রাখেন, তারা অবশ্যই কথাটা মাথায় রাখবেন। কার্বোহাইড্রেট মেটাবলিজম, ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেগুলো আছে, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, সেগুলো কিন্তু মেটাবলিজম যদি আপনার রান না করে শুধু ভাইটামিন মিনারেল দিয়ে কিন্তু আমাদের হিউম্যান যে প্রসিডিওর সেটা কিন্তু কমপ্লিট হবে না। আবার আমরা বেশি কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি, আমি কয়েকটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। ফারিয়া মেহজাবিন ইরিনা, থ্যাংক ইউ ফর শেয়ারিং ইনফরমেশন, থ্যাংক ইউ আপনাকে। রোজা মাইশা বানি, আপনি জানতে চেয়েছেন ওজন কমানোর জন্য ডায়েট শুরু করতে গেলেই ক্লান্তি আসে, সেই ক্ষেত্রে করণীয়? খুব সুন্দর একটি প্রশ্ন। হ্যাঁ, এটা আমরা সবাই জানি, ওজন কমাতে গেলে অবশ্যই আমাদের ক্যালোরি ঘাটতির জন্য একটু ক্লান্তি আসে। কিছুটা ক্লান্তি আমাদেরকে নিঃসন্দেহে একসেপ্ট করে নিতে হবে, কিন্তু এখানে একটি বিষয় আছে, প্রচুর ক্লান্তি আসলে কিন্তু এই ডায়েটটা কন্টিনিউ করা সম্ভব না। এবং এই কারণেই কিন্তু আসলে ওজন কমাতে কারো অসুবিধা হয় বা ওজন কমাতে পারে না, কারণ আমরা ক্যালোরি কমিয়ে ফেললে, খাবার পরিমাণ কমিয়ে ফেললে ওজন কমবে, এটা তো একটা ইজি ইকুয়েশন, কিন্তু তারপরও কেন মোটিভেশনটা কাজ করে না? অবশ্যই কারো ক্ষেত্রে অতিরিক্ত দুর্বলতা, কারো মাথা ঘোরা, একটু নজিয়া, ভমিটিং এগুলো থাকে। এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে খাবারে যাতে কোনো মতেই ভিটামিন মিনারেলের ডেফিসিয়েন্সি
না হয়। সাধারণত আমরা বলে থাকি যে যারা খুব ক্র্যাশ ডায়েটে 100+ ওজন, 100 কেজি প্লাস ওজন যাদেরকে আমাদেরকে একটু ক্র্যাশ ডায়েটে আনতে হয়, তাদের দুর্বলতা বোধ হলে কিছুটা সময় ওরসালাইন খাওয়া যেতে পারে এবং হাই পটাশিয়াম যুক্ত খাবার খাদ্য তালিকায় রাখতে হবে। আরেকটি বিষয়, ডায়েটের পাশাপাশি যদি এক্সারসাইজটা করা হয় তাহলেই কিন্তু আমাদের বডি মেটাবলিজম বুস্ট আপের মাধ্যমে এই ক্লান্তিটা দূর হওয়া অনেক অনেক ইজিয়ার হয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। আমরা ডায়েট শুরু করে মানে প্রথম ইনিশিয়াল স্টেজেই কিন্তু এই সমস্যাটা অনেকেই ফেস করে থাকেন। সেই ক্ষেত্রে ধরে নিতে হবে আমার ডায়েটের কোথাও না কোথাও কিছুটা ইমব্যালেন্স রয়েছে। যে জিনিসগুলো আমাদেরকে শক্তি দেয়, এনার্জি দেয়, হয়তো আপনার ডায়েটের বি কমপ্লেক্সটা ঘাটতি আছে, ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম এই জিনিসগুলো পর্যাপ্ত পরিমাণে উপস্থিত নেই। তো আপা যে সুন্দর করে বললেন যে আপনার মেইন যে পয়েন্টগুলো এগুলো যদি আপনি প্রথম থেকে খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনি ডায়েটের কনসিস্টেন্সি ধরে রাখতে পারবেন। আর প্রথমেই যদি আমি শুরু করা মাত্রই দুর্বলতা বোধ করতে থাকি তখন কিন্তু ডায়েটটা কন্টিনিউ করা আমার পক্ষে কিছুটা কষ্টকর হয়ে যায়। সাজিদা শারমিন, থ্যাংক ইউ ফর শেয়ারিং ইম্পর্টেন্ট পয়েন্টস টু বি লার্ন। থ্যাংক ইউ আপনাকে। তাপসী রোদেলা, আর দেয়ার এনি সাপ্লিমেন্ট ইউ রিকমেন্ড টু সাপোর্ট ওয়েট লস অর শুড আই রিয়েলি সোলে অন ফুড? অর্থাৎ আপনি জানতে চাচ্ছেন যে আসলেই কি ওজন কমানোর জন্য খাবারের উপর নির্ভর করবে নাকি কোনো সাপ্লিমেন্ট সাহায্য করবে? আসলে নিঃসন্দেহে ওজন কমাতে গেলে আমরা সবসময় ন্যাচারাল ফুডটাকেই বেশি প্রায়োরিটাইজ করে থাকি। চেষ্টা করবেন এক্সারসাইজ এবং ন্যাচারাল ফুডের মাধ্যমে, হাই ফাইবার হাই প্রোটিন আমি অলরেডি বলেছি, ফুডের মাধ্যমে কিভাবে একটু কমপ্লেক্স কার্বোহাইড্রেটটাকে বাড়িয়ে, ফাইবারের পরিমাণটাকে বাড়িয়ে ক্ষুধাটাকে কন্ট্রোল করা যায়। কিন্তু যাদের পক্ষে একদমই সম্ভব হচ্ছে না, হয়তো তারা দিনের বেশিরভাগ সময় ঘরের বাইরে আছেন বা সপ্তাহে 6 দিন সম্ভব হলেও হয়তো একদিন মেনটেন করতে পারছেন না, বা যে জায়গায় কাজ করছেন বা যেখানে হয়তো পড়াশোনা করতে যাচ্ছেন সেখানে খাবার ক্যারি করা সম্ভব হচ্ছে না। অনেক সময় আমাদের ওয়েদার জনিত কারণে খাবার ক্যারি করলেও খাবার নষ্ট হয়ে যায়। শুধুমাত্র সেই সকল এক্সেপশনাল কিছু ক্ষেত্রে আপনারা হাই প্রোটিন এবং হাই ফাইবার, বারবার করে আমি বলছি শুধুমাত্র হাই প্রোটিন না, অনেকেই কিন্তু অনেক ধরনের প্রোটিন শেক ব্যবহার করে ফেলেন ওজন কমাতে গিয়ে, which is really not that much compatible with our body, যার জন্য অনেক ক্ষেত্রেই কিডনি এফেক্টেড হতে পারে। এবং এই ধরনের সাপ্লিমেন্টেরও কিন্তু একটু সময় উপযোগী একটি বিষয় আছে, আপনাকে দেখে নিতে হবে আপনার বডি এটার সাথে কতটুকু কম্পেটেবল, এবং অবশ্যই নিঃসন্দেহে একজন ডক্টর অথবা ক্লিনিক্যাল নিউট্রিশনিস্টের শরণাপন্ন হয়ে আপনার বুঝতে হবে যে কোন পার্টিকুলার সাপ্লিমেন্টটি আপনার বডির সাথে অ্যাকম্পেটেবল। হ্যাঁ, তো সেভাবে আপনি অন অ্যান্ড অফ দু একটা মিলের জন্য হয়তো যখন একদমই ম্যানেজ করতে পারছেন না তখন একটু হাই ফাইবার হাই প্রোটিন মিল রিপ্লেসেন্ট ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই সেটা দেখতে হবে, আপনার জেনে নিতে হবে সেটা আপনার জন্য কতটি সেফ। আশা করি তাপসী রোদেলা আপনি যে প্রশ্নটা জানতে চেয়েছেন আপা খুব চমৎকারভাবে আনসার দিয়ে দিয়েছেন। আমি পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটু শেয়ার করে নিচ্ছি, যারা ফিডব্যাক রিসিটের ওয়েট লস প্রোগ্রাম সম্পর্কে জানতে চান তারা ফিজিক্যালি একবার ভিজিট করে যেতে পারেন। এখানে আসার পর আপনি ফ্রিতে একটা বডি কম্পোজিশন করে জানতে পারবেন যে আপনার আসলে টার্গেটেড ওয়েট কতটা কমানো উচিত এবং সেই অনুযায়ী কতটা আপনাকে কি ম্যানেজ করতে হবে, বা আপনার জন্য কি ধরনের প্রোগ্রাম আপনার জন্য অ্যাপ্লিকেবল, পার্সোনালাইজড হবে। এখানে ফ্রি ট্রায়াল সেশন নিয়ে দেখারও কিন্তু সুযোগ আছে যে আপনি ফ্রি একটা ট্রায়াল নিয়ে দেখতে পারেন যে আপনার জন্য অ্যাপ্লিকেবল কিনা বা আপনি কতটা নিতে পারছেন। তো ফিজিক্যালি এসে ভিজিট করতে পারেন, এবং যারা আউট অফ ঢাকা থাকেন, যারা সেন্টারে আসতে পারেন না, তারা কিন্তু ফিডব্যাকের যে অনলাইন পেজ আছে সেখানেও কিন্তু এই প্রোগ্রামের সাথে অ্যাটেন্ড হতে পারেন। আপা এখন আমরা ওই যে যারা আমরা আসলে পেশেন্ট দেখি, আপনিও তো এত বছর ধরে আপনার রোগী দেখছেন, অনেকেই দেখা যায় যে বলে যে আমি আসলে মোটামুটি ডায়েট প্যাটার্নের মধ্যেই থাকি, সবসময় মেনে চলার চেষ্টা করি, রাইস বা কার্বোহাইড্রেট একটু ম্যানেজ করে তা চলার চেষ্টা করি, বেশিরভাগ রাতের বেলা আমি মিল রিপ্লেসমেন্ট সালাদ নিই। কিন্তু যখন আমাদের কাছে আসে, আমরা যখন টোটাল 24 আওয়ার্সের রিকল নিই গুনে গুনে, তখন দেখা যায় যে সে যে ভেজিটেবলটা খাচ্ছে সেটা হয়তো একটু ক্যালোরি তেল দিয়ে বেশি রান্না করা, অথবা যে চিকেন পিসটা ব্যবহার করছে সেটা একটু বড়, আমরা যে একটা গ্রাম উল্লেখ করে দিই এত গ্রাম চিকেন পিস, তো এনি হাও তাদের ক্যালোরিটা বেশি হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই তাদের আসলে ওজনটা একটা জায়গায় আটকে গেছে। কিন্তু ভিজিবল কিন্তু হচ্ছে যে আমি তো স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে আছি, বাদাম খাচ্ছি, সবজি খাচ্ছি, কিন্তু ক্যালোরিটা তার কোনোভাবে বেশি আসছে। তো একটা ডায়েটকে আসলে আমি যদি ক্যালোরি ডেফিসিট করতে চাই, কোন জিনিসগুলোকে আমার প্রায়োরিটি দিতে হবে? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন ফাহমিদা, খুবই আমি মানে স্পেশাল থ্যাঙ্কস টু ইউ ফর দিস কোয়েশ্চেন। হ্যাঁ, আমরা অনেক সময় কিন্তু স্পেশালি অনলাইন নলেজের উপর বেস করে অনেকেই কিছু হেলদি ফুডকে ওয়েট রিডিউসিং ফুড মনে করে থাকি, যেমন বাদাম, যেটা ফাহমিদা বলছিল কিছুক্ষণ আগে, খেজুর, রেজিন, কিশমিশ, ডেফিনেটলি খুব হেলদি ফুড, ভেরি নিউট্রিশিয়াস ফুড।
কিন্তু যার আসলে ওজন কমাতে হবে 30 কেজি, তার ক্ষেত্রে কিন্তু এই সকল কনসেন্ট্রেটেড ক্যালোরি বহুল ফুডগুলোকে তার খাদ্য তালিকা থেকে একটু সরিয়ে আনতে হবে, অন্তত নট ফর 6 days a week। ওয়ান্স আ উইক হয়তো কিছু নিউট্রিশাস হাই ক্যালোরি ফুড তার খাদ্য তালিকায় থাকতে পারে, বাট নট ফর রেস্ট অফ 6 days a week। তো এক্ষেত্রে জানাটা খুব জরুরি। অনেকেই ফল খাচ্ছেন, মনে করছেন আমের সিজন এসেছে, অনেকে প্রচুর আম খাচ্ছেন, যে আম খুবই নিউট্রিশাস, নো ডাউট ভিটামিন এ, ভিটামিন সি, ফাইবার সবকিছু মিলিয়ে আম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার আমাদের দেশের জন্য, কিন্তু এটাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি। এখন কেউ যদি মনে করে না আমি তো ভাজা খাবার খাচ্ছি না, আমি দিনে 3 থেকে 4টা আম খাচ্ছি, তাহলে কিন্তু আমের ক্যালোরিটা তার জন্য এক্সেস হয়ে যাচ্ছে। সো এক্ষেত্রে মেজারমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সকল ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানই আপনার ডায়েট প্রেসক্রিপশনের নিচে দেখবেন কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো কোনায় একটি মেজারমেন্ট কাপের মাপ দেয়া থাকে। এক একজন এক এক মেজারমেন্ট কাপ ব্যবহার করে, কেউ 150, কেউ 240, কেউ 180। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনিশিয়ালি মেজারমেন্ট মেনটেন করা মানে কিন্তু এটা না যে সবসময় আপনাকে একটি মেজারিং কাপ হাতে নিয়ে ঘুরতে হচ্ছে, নো, ইটস নট লাইক দ্যাট। আপনি যখন জানবেন দিস ইজ মাই মেজারিং কাপ, আপনি কিন্তু 6 থেকে 7 দিন সেই মেজারিং কাপ ব্যবহার করলে আপনার নিজেরই একটা আই মেজারমেন্ট চলে আসবে, যে এই অ্যামাউন্ট অফ রাইস, এই অ্যামাউন্ট অফ সবজি, এটি আমার জন্য ব্যালেন্স। এমনকি মাছ মাংসর ক্ষেত্রেও আমরা অনেক সময় গ্রাম, অনেকের ক্ষেত্রেই ওজন মাপাটা সম্ভব হয় না, সেক্ষেত্রে পিস সাইজটাকে আমরা মেনশন করে দিই, থাম্ব সাইজ হবে নাকি একটি মিডল ফিঙ্গার সাইজ হবে, সেটার উইথ কীরকম হবে। তো এই বিষয়গুলো যদি আপনি আপনার ক্লিনিক্যাল নিউট্রিশনিস্টের কাছ থেকে একটু ক্লিয়ার হয়ে নেন, তাহলে কিন্তু আপনার কোয়ান্টিটির ব্যাপারে আপনি অনেক বেশি কনশাস হয়ে যেতে পারবেন। এবং আমি অলরেডি বলেছি, এই যে হেলদি খাবার খাচ্ছি, ঘরের খাবার খাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে তেল অনেক বেশি। তেলের মেজারমেন্টটা খুব ইম্পর্টেন্ট। সাধারণত আমরা চামচের হিসেবে বলে থাকি, আমি পার্সোনালি বলে থাকি টি স্পুনের হিসেবে, কিন্তু আমরা তো আমাদের দেশে ফ্যামিলি গ্রুপে একসাথে রান্না করা হয়, ইটস নট লাইক দ্যাট যে প্রতিটি মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা করে রান্না হচ্ছে। এক্ষেত্রে প্রথমেই আপনার জানতে হবে পার ডেতে আপনার বাসায় কতটুকু কুকিং অয়েল ব্যবহার হচ্ছে। 1 teaspoon ইজ ইকুয়াল টু 5 ml। তো এভাবে যদি আপনি অন্তত 100 ml সেপারেট করে যদি দেখেন যে 100 ml এ বাসায় কতজনের রান্না হচ্ছে, কতজন ফ্যামিলি মেম্বার সারাদিনে খাচ্ছে, তাহলে কিন্তু ইজিলি ডিভিশনের মাধ্যমে আপনি বের করে ফেলতে পারবেন যে পার পার্সন কত ml করে অয়েল ইনটেক হচ্ছে। সো এই মেজারমেন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর পাশাপাশি আরেকটি মেজারমেন্ট নিয়ে আমি একটু বলতে চাচ্ছি, স্পেসিফিকলি যারা ওজন কমাতে চাচ্ছেন, সেটি হচ্ছে পানি। ওজন কমাতে গেলে হাইড্রেশন ভেরি ইম্পর্টেন্ট। আমাদের মেটাবলিজমের জন্য হাইড্রেশনের কোনো বিকল্প নেই। কোনোভাবেই ডিহাইড্রেটেড থাকা যাবে না, কোনোভাবেই কনস্টিপেটেড থাকা যাবে না। এবং আমরা যেহেতু ওজন কমানোর জন্য ফাইবারটাকে অনেক বেশি এমফাসাইজ করে থাকি, যত বেশি ডায়েটে ফাইবারের পরিমাণ বাড়বে, ততই বেশি কিন্তু ফ্লুইডের পরিমাণও প্যারালালি বাড়াতে হবে, আদারওয়াইজ কিন্তু ফাইবার প্রপারলি কাজ করতে পারবে না। সো এক্ষেত্রে পানির পরিমাণটিও আপনার সঠিক পরিমাপে মেনটেন করাটি খুব খুব জরুরি। অসংখ্য ধন্যবাদ আপাকে। দর্শক, আমরা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নিয়ে আসলে কথা বলছিলাম, আপার কথাগুলো শুনছিলাম। এই জিনিসটা কিন্তু আপনারা অনেকেই ফেস করে থাকেন যে আপনি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে আছেন কিন্তু আপনার ওজন কমছে না। আপার পয়েন্টগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যকর একটা পর্যায়ে ওজন কমানোর আপনাকে ক্যালোরি মাইনাস করতে হবে। এন্ড অফ দ্য ডে, ইন অ্যান্ড আউট, আপনার ক্যালোরি ব্যালেন্স যদি না হয়, আমি স্বাস্থ্যকর খাবারের মাধ্যমেও কিন্তু ওজন কমাতে পারবো না। এবং আপা বারবার ফাইবারের কথা কিন্তু মেনশন করছেন, প্রায়োরিটি দিচ্ছেন, এবং হাইড্রেশন। পানি কিন্তু আমাদের বডির ফুয়েল। আমাদের আপনার বিএমআর একেবারেই স্লো হয়ে যাবে যদি আপনার বডি ডিহাইড্রেট থাকে। তো ডায়েট চলাকালীন আবার যে কুকিং মেথডের কথা বললেন, তেল খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা সবজি খেতে বলি, কিন্তু সেই সবজিটা কিন্তু হেলদি ওয়েতে। অনেক তেল দিয়ে রান্না করলে কিন্তু আপনি ক্যালোরির সাথেই নিচ্ছেন, তাহলে কিন্তু সেটা আমি যে উদ্দেশ্যে ব্যবহার করছি সেটা কিন্তু আমার আসবে না। তো আশা করি যারা স্বাস্থ্যকর খাবার খেয়ে ওজন কমাতে পারেন না, আপা সুন্দরভাবে তাদেরকে আনসার দিয়ে দিয়েছেন। আমরা অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি। সায়েদা ফারনাজ মাজহার, বেস্ট ডায়েটিশিয়ান অফ বাংলাদেশ, অলসো পিটিএস। মাশাআল্লাহ। আমি আপাকে লাইভ শুরু হওয়ার আগে বলছিলাম যে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আসলে যত ডায়েটিশিয়ান আছে সবচেয়ে লাবণ্যময়ী মিষ্টি ডায়েটিশিয়ান আপনার কাছে কাকে মনে হয়, আমি সবসময় আপার কথা বলি, তাসনিম আপার কথা বলি। তো আপনারা দেখলেন তো কমেন্ট চলে আসছে, কমেন্ট চলে আসছে। ধন্যবাদ সায়েদা ফারনাজ, আপনাকে সত্য কথা বলার জন্য। ফাতিমা কাজী, উনি জানতে চেয়েছেন ওজন কমানোর জন্য আমাদের কোন কোন ভিটামিন এবং মিনারেলসের দিকে খেয়াল রাখা উচিত। সবার প্রথমে ভিটামিন ডি। আনফর্চুনেটলি আমাদের দেশে অনেক রোগ থাকা সত্ত্বেও আমরা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আমাদের দেশে এপিডেমিক হারে দেখা দিচ্ছে।
সো ভিটামিন ডি দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ভিটামিন সি স্ট্যাটাস যাতে ভালো থাকে সেদিকেও আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ভিটামিন ডি ওজন, যে কোনো ওয়েট রিডিউসিং প্রোগ্রামে আসার আগেই আমি মনে করি ভিটামিন ডিটা টেস্ট করে নেওয়া ভালো। অনেকেই আছেন ভিটামিন ডি মেজারমেন্টটা না দেখেই সাপ্লিমেন্টেশন শুরু করে দেন, এক্ষেত্রে কিন্তু আমি তাদের জন্য বলছি ভিটামিন ডি কিন্তু একটি টক্সিসিটি আছে, এবং ভিটামিন ডি টক্সিসিটিটা কিন্তু আমাদের শরীরের জন্য যথেষ্ট হার্মফুল, যেহেতু এটা টক্সিসিটিটা কার্ডিয়াক হেলথকে ইফেক্ট করে। সো খুব বেশি অ্যাজিউম করে ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন না নিয়ে অন্তত একবার ভিটামিন ডি পরীক্ষা করে দেখে আপনার ভিটামিন ডি লেভেল কতটুকু আছে সেটা জেনে প্রপার সাপ্লিমেন্টেশনের মাধ্যমে আপনাকে আগে ভিটামিন ডি লেভেল বাড়াতে হবে, তারপর আপনি একটি রেগুলার সাপ্লিমেন্টেশন অথবা সকাল 10টা থেকে বিকেল 3টার মধ্যে 10 থেকে 15 মিনিট একটু রোদে থেকে আপনি ভিটামিন ডি এর ঘাটতিটি পূরণ করতে পারেন। এবং ওজন কমানোর যে প্রসেস, ওয়েট রিডিউসিং যে প্রোগ্রামটি, এটি চলাকালীন অবস্থায় খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে, খুব সহজ বাংলায় আমি যেটা বলতে চাই, যে দৈনিক খাদ্য তালিকায় 3 থেকে 4টি ন্যাচারাল কালার প্রতিদিন থাকতে হবে। অর্থাৎ আপনি কাউন্ট করবেন, আপনি টমেটো খেলেন, রেড চলে আসলো, আপনি খাদ্য তালিকায় একটু আপনার পালং শাক ছিল, স্পিনাচ ছিল, গ্রিন চলে আসলো। ঠিক এভাবে 3 থেকে 4টি ন্যাচারাল কালার যদি আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন, তাহলে দ্যাট উড বি ফেয়ার এনাফ আপনার ভিটামিন এবং মিনারেলকে ব্যালেন্স করে ফেলবে। আশা করি খুব চমৎকারভাবে আপনার উত্তরটি পেয়ে গেছেন। আসলে ডায়েটের ক্ষেত্রে ভিটামিন ডি এর কোনো বিকল্প নেই, এবং আপা খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে ভিটামিন ডি এর আমরা এখন আমার একটু দুর্বল লাগছে, আচ্ছা ভিটামিন ডি খাই, আমরা নিজস্ব মানে বাই সেলফ অনেক সাপ্লিমেন্ট নিয়ে ফেলি। অবশ্যই আপনার বর্তমান স্ট্যাটাসটা কি সেটার উপর ডিপেন্ড করবে আসলে আপনার ডোজটা কীরকম হবে। আপনাকে মাসে কয়টা নিতে হবে, আপনি 2000 ইউনিট নেবেন না 20,000 নেবেন না 40,000 নেবেন, সেটা কিন্তু আপনি পরীক্ষা না করে বলতে পারছেন না। তো এই যে আমরা ডায়েট শুরু করা মাত্রই আমরা লেথার্জিক ফিল করি, উইকনেস কাজ করে, এটা কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সির খুব অন্যতম একটা কারণ। তো যারা এরকম সমস্যায় পড়েন, আবার পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখবেন। ফারিয়া মাহজাবিন এরিনা, ডায়েট শুরু করে ওজন কমানোর পর যদি ডায়েট ছেড়ে দিই তাহলে কি ওজন আবার বেড়ে যাবে? খুব সুন্দর একটি প্রশ্ন, অনেকেই প্রশ্ন করেন যারা সাকসেসফুলি ওজনটা কমিয়ে আনছেন, তাদের জন্য একটি খুব কমন একটি কোয়েশ্চেন এবং একটি কোয়ারিজ, তাদের একটি আতঙ্কের কারণও এটি যে সারা জীবন ডায়েট করতে হবে নাকি। না, অবশ্যই ওজনটা যখন ব্যালেন্সড ওয়েতে আপনি কমাবেন, হ্যাঁ যদি এমন হয় যে খুব অল্প সময়ের মধ্যে খুব দ্রুত ওজন কমিয়েছেন, তাহলে নর্মাল ডায়েটে ফিরে গেলে সাধারণত দেখা যায় যে ওজনটা কিছুটা আবার মেকআপ হয়ে যায়। কিন্তু ওজন যদি একটু সময় নিয়ে এবং ব্যালেন্স নিউট্রিশনের মাধ্যমে, প্রপার এক্সারসাইজের মাধ্যমে ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসেন, বডি মেটাবলিজমকে যদি আলটিমেটলি বুস্ট আপ করতে পারেন এবং ওজনটা আইডিয়াল ওয়েটে আসার পরবর্তীতেও যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেলটাকে সঠিক রাখেন, তাহলে নিঃসন্দেহে একটু স্বাভাবিক ডায়েট প্ল্যানে আপনি ফিরে আসতে পারবেন, কিন্তু আপনার ওজন পুটান হবে না। সুন্দর করে আপা খুব চমৎকারভাবে বুঝিয়ে দিয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। হতাশ হয়ে যাওয়ার কিছু নেই। আসলে ওজন কমানোর জার্নিতে যদি আপনি সাকসেস হন, তখন সেটাকে ধরে রাখতে হবে। আপনি তখন সব খাবারই নিতে পারবেন, কিন্তু হেলদি ফ্রিকোয়েন্সি, পরিমিত পরিমাণে, এবং অবশ্যই যেটা ফামিদাও বলছিল যে এনার্জি ইন অ্যান্ড আউট, এক্সারসাইজটাকে কিন্তু ধরে রাখতে হবে। বডি মেটাবলিজম যেটা আপনি বুস্ট আপ করে একটা লেভেলে এনেছেন, সেই বডি মেটাবলিজম রেটটাকে কিন্তু ধরে রাখতে হবে। সেটা অনেকে আপা একটু আতঙ্কিত হয়ে যায় যে আমি এত কষ্ট করে 20 কেজি ওজন কমালাম, এখন কি আমি সারা জীবন ডায়েটের মধ্যে থাকবো? এই জিনিসটা আসলে আইডিয়াল ওয়েটটাকে ধরে রাখা। এখানে আমি ছোট্ট আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাচ্ছি। আমার কাছে, আমি পার্সোনালি আমার প্র্যাকটিস জীবনেও আমি দেখেছি যে মোটিভেশন ইজ মোস্টলি ইম্পর্টেন্ট, রাইট? আমরা যারা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানরা প্র্যাকটিস করছি, মোর অর লেস আমাদের খুব কাছাকাছিই থাকে প্রেসক্রিপশন প্যাটার্ন। আপনারাও যারা ডায়েট দিয়ে চেষ্টা করছেন, তারাও যথেষ্ট অ্যাক্টিভ থাকেন, যথেষ্ট চেষ্টা করেন, যথেষ্ট এফোর্ট দেন, কিন্তু এক্ষেত্রে মোটিভেশন ধরে রাখাটাই একটি বড় চ্যালেঞ্জ হয়ে যায়। এক্ষেত্রে আপনি যদি ডায়েটের প্রথম থেকেই, ডায়েট স্টার্ট করার, ডায়েট প্রোগ্রামে ঢোকার প্রথম থেকেই যদি আপনি সপ্তাহে একদিন লিবারাল ডায়েটে থাকেন, অর্থাৎ আপনি হয়তো একটু স্ট্রিক্ট ডায়েটে আছেন, আপনি কোনো ভাজা খাবার খেতে পারবেন না, বা একটু ইমপ্রুভ ডায়েট রান্না হয়েছে বাসায়, আপনি জানেন যে এটা আমার জন্য ক্যালোরি ব্যালেন্সে সুবিধাজনক হবে না, সপ্তাহে একদিন, আমি সাধারণত বলে থাকি সপ্তাহে একদিন আপনি একটু ফ্রি ডায়েটে থাকবেন, যেটা আপনার মোটিভেশনের জন্য কাজে দিবে, রাইট? চিট ডায়েট যেটা আমরা বলে থাকি, এভাবে রাখলে কিন্তু আপনার পছন্দের খাবারটাও আপনার খাদ্য তালিকায় থাকছে, আপনার ওজনটাও কিন্তু আপনি ধরে রাখতে পারছেন। ফাতিমা গাজী, থ্যাংক ইউ ম্যাম ফর আনসার। জাকিয়া খন্দকার, ভেরি ইনফরমেটিভ। আরও ইনফরমেশন পাবেন, সাথে থাকুন। সাহেলা নাসরিন জানতে চেয়েছেন আপা, ইন্টারমিটেন্ট ফাস্টিং ওজন কমানোর জন্য কতটা কার্যকরী? ইন্টারমিটেন্ট ফাস্টিং ওজন কমাতে কার্যকরী, তবে অবশ্যই ইন্টারমিটেন্ট ফাস্টিং সকলের ক্ষেত্রে নয়।
স্পেসিফিকলি বডির ব্লাড সুগার মেজারমেন্ট দেখে নেওয়া খুব জরুরি, যে আপনার ইনসুলিন প্যাটার্ন কীরকম, আপনার ইনসুলিন বডিতে কিভাবে রিয়্যাক্ট করছে, অ্যাক্ট অ্যান্ড রিয়্যাক্ট করছে, সেটা জানা খুব প্রয়োজন। এবং যারা খুব খুবই অল্প সময়ে কোনো একটি পার্টিকুলার টার্গেটে, হয়তো কোনো সার্জিক্যাল ইস্যুস থাকতে পারে, কোনো ফিজিওলজিক্যাল কন্ডিশন থাকতে পারে, সেই কারণে করতে পারেন এটা। বাট অবশ্যই ইন্টারমিডিয়েট ফাস্টিং ইজ নট মোর দেন 2 উইকস কন্টিনিউ করা যায় না। তবে বিইং আ ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট, একটি আইডিয়াল ফুড হ্যাবিটের মাধ্যমে ওজন কমানোকে আমি সবচেয়ে বেশি প্রেফার করে থাকি। ধন্যবাদ আপাকে। আমরা অনেক সুন্দর সুন্দর কোশ্চেন পেয়েছি এবং অনেক কিছু কিন্তু জেনে গিয়েছি। এর মধ্যে আমরা পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আমি একটু জানিয়ে দিচ্ছি, আপা কিন্তু একটু আগে বলছিলেন যে আপনি যে ধরনের সাপ্লিমেন্টই ব্যবহার করেন না কেন, ফাইবারটাকে কিন্তু প্রায়োরিটি দিতে হবে। শুধুমাত্র প্রোটিনের সাথেই না, প্রোটিনের সাথে ফাইবারটাকে কম্বাইন করতে হবে। তো ফিডব্যাকের যে সাপ্লিমেন্টটা রয়েছে সেটা কিন্তু সরাসরি টার্কি থেকে নিয়ে আসা হয় এবং এতে প্রতিটা স্যাশেতে কিন্তু একটা উল্লেখযোগ্য পরিমাণের ফাইবারের অ্যামাউন্ট কিন্তু অ্যাড করা থাকে। আমরা আমাদের পরবর্তী কোশ্চেনের দিকে চলে যাচ্ছি। আপা, আমরা যখন আসলে ডায়েট করি এবং একটা মানুষের যখন 30 কেজি 40 কেজির উপরে ওজন কমাতে হয়, আমরা কিন্তু আসলে সোসাইটির বাইরে গিয়ে ডায়েট করতে পারি না। আমি ডায়েট করছি, একটা আমার জার্নিটা হয়তো 1 বছর, 1.5 বছর, 2 বছরের একটা জার্নি। তো এর মধ্যে হতে পারে আমার বাসায় কোনো একটা ভাই বোনের বিয়ে শাদী থাকলো, বা কোনো একটা প্রোগ্রাম, গেট টুগেদার, এমন কোনো কিছু থাকে যেটা আসলে অ্যাভয়েড করা যায় না। তো আসলে এই সোশ্যাল ফুডগুলোকে এবং ডায়েটের মধ্যে কিভাবে আসলে আমরা একটু ব্যালেন্স করতে পারি, যে আমি অ্যাটেন্ডও করলাম আবার আমার ডায়েটটাকেও কন্টিনিউ করলাম? খুব সুন্দর বলেছেন। যেমন ধরেন আমরা যখন কোনো ইভেন্ট অ্যাটেন্ড করি বা যে কোনো ফেস্টিভ্যালে দেখা যায় যে প্রোটিন সোর্স হিসেবে অনেকগুলো আইটেম থাকে। হোয়াইট মিটের একটা আইটেম থাকে, রেড মিটের 2-3টে আইটেম থাকে, হয়তো ফিশের একটা আইটেম থাকতে পারে। এক্ষেত্রে আমাকে একটু ব্যালেন্স করতে হবে পোর্শন সাইজে। যদি আপনি 3টা বা 4টা প্রোটিন আইটেম অ্যাটেন্ড করতে চান, তাহলে অবশ্যই সিঙ্গেল পোর্শন না, আপনি কোয়ার্টার পোর্শন বা হাফ পোর্শন করে আপনার প্লেটে রাখতে পারেন, পোর্শন সাইজটাকে কমিয়ে নিতে পারেন। অথবা আপনি সিলেক্ট করতে পারেন যে আমার 4টা প্রোটিন আইটেম আছে, আমি 2টো প্রোটিন আইটেম এখানে ইনটেক করব, এই একটি। দ্বিতীয় হচ্ছে কার্বোহাইড্রেট যেটা আছে সেটাকে মিনিমাইজ করে ফেলা, কারণ সাধারণত দেখা যায় একটু তেলে ভাজা কার্বোহাইড্রেট থাকে, এটাকে একটু মিনিমাইজ করে নিয়ে আসা। আমরা সাধারণত যে কোনো ফেস্টিভ্যাল মোডে থাকলেই দেখা যায় একটু সফট ড্রিঙ্কস, একটু আসলে একটু রিল্যাক্সও হয়, আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমের জন্য একটু সাহায্যকারী হয়। কিন্তু এক্ষেত্রে আপনি একটু হাই ক্যালোরি খাবার খাচ্ছেন, আবার সফট ড্রিঙ্কস থেকেও একটি ক্যালোরি ইনটেক করছেন। এটা না করে যদি, আমি যেটা এর আগেও বলেছি যে এই ফেস্টিভ ফুডটার পরে যদি একটু লেবু পানি খাওয়া যায় অথবা একটু অরেঞ্জ জুস নেওয়া যায়, তাহলে কিন্তু এই যে ভিটামিন সিটা আমি যে যতটুকু কার্বোহাইড্রেট আমি নিয়েছি পোর্শন কন্ট্রোল করে, সেই কার্বোহাইড্রেটটাকেও অ্যাবজর্ব করতে বাধা যাবে। ইট উইল বি ডাইজেস্টেড, বাট এটার ক্যালোরি অ্যাবজর্পশনে একটি বাধা ক্রিয়েট করবে, যার জন্য সেখান থেকে আমি একটু কম ক্যালোরি পাচ্ছি। এবং যখন আমি দিনের মধ্যে আমরা তিনটি মেজর মিল বলি, 2টো মাইনর মিল, এই 3টি মেজর মিলে যে কোনো একটা মেজর মিল যদি আমার ফেস্টিভ থাকে, ফেস্টিভ মিল হয়, তাহলে অবশ্যই বাকি 2টো মিলের দিকে আমাদেরকে খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে যে ওই মিল দুটোতে যেন ফাইবারের পরিমাণটা বেশি থাকে। প্রয়োজনে ওই 2টো মিলের হয়তো ডিনারে আমার একটি ইনভাইটেশন আছে, লাঞ্চে চাইলে আমি কার্বোহাইড্রেটটা স্কিপও করতে পারি, যাতে আমি ব্যালেন্স করতে পারি। বাট একটা জিনিস জানবেন, ব্যালেন্স কিন্তু দিনে ব্যালেন্স করা সম্ভব, বা আজকে আপনি একটু ওভার ইটিং করে ফেলেছেন, আপনি কালকে এটাকে ব্যালেন্স করতে পারেন। কিন্তু আজকে আমি 7 দিন ধরে ওভার ইটিং করবো, পরে আমি 1 মাস ধরে ব্যালেন্স করবো, সেই ব্যালেন্সটা কিন্তু আসলে ক্যালোরি এফেক্টিভ হয় না। আপা চমৎকার করে বলে দিয়েছেন। আসলে আমরা এই ধরনের পেশেন্ট এবং ক্লায়েন্ট অনেক পাই, যাদের 130 কেজি 40 কেজি, তাদের অনেক লম্বা সময় আসলে ডায়েট করতে হয়। তো আপা কিন্তু আপনার যদি ইনভাইটেশন থাকে, খুব চমৎকারভাবে বলে দিয়েছেন, আপনার প্রস্তুতিটা কিন্তু সকাল থেকে শুরু হতে হবে। আপনি সকাল দুপুরে একটু কার্বোহাইড্রেটটা মিনিমাইজ করে রাখেন, এবং আপনি যখন গেলেন, আপা কিন্তু বলে দিয়েছেন যে আপনি প্রোটিনটাকে একটু প্রায়োরিটি দিলেন, আপনি কার্বোহাইড্রেটটা একটু মিনিমাইজ করে নিয়ে আসলেন, এবং এই ধরনের ইনভাইটেশন বা রিচ খাবারের পর যদি আপনি ডিটক্স ওয়াটার, কুসুম গরম পানি, লেবু দিয়ে আপা যেগুলোর কথা বললেন, এগুলো একটু বেশি বেশি রাখেন, তাহলে কিন্তু খুব চমৎকার একটা রেজাল্ট আপনি পাবেন। আমরা আরও প্রশ্ন দেখতে পাচ্ছি। কৌশিকী শ্যামা ম্যাম, ওজন কমে গেলেও কি ফিডব্যাক খেলে কোনো ক্ষতি হবে? এখন এমন হয়েছে যে ফিডব্যাক খেতে মন চায়। ওজন কমে আপনি যে উদ্দেশ্য নিয়ে ওয়েট লস সেন্টারে ওয়েট কমাতে আসছেন, সেই উদ্দেশ্য যদি আপনার হয়ে যায়, আপনি যদি সেই টার্গেটে রিচ করেন, তখন কিন্তু এটার আর প্রয়োজন হবে না। তখন আমরা আপা কিন্তু আগেরবারে বলে ফেলেছে যে আপনার সেই টার্গেটেড ওয়েটটা যেটা আপনি অ্যাচিভ করেছেন, সেটা আপনাকে ধরে রাখতে হবে।
ফারিয়া মেহজাবিন এরিনা, অনেক ধন্যবাদ ম্যাম আমার আগের প্রশ্নের এত চমৎকার উত্তর দেওয়ার জন্য। আরেকটি বিষয় জানার ছিল, রান্নায় কোন তেল ব্যবহার করা ভালো বা কোন রান্নার তেলে ক্ষতির পরিমাণ কম হয়? কুকিং অয়েল খুব গুরুত্বপূর্ণ। আপনি এখানে কুকিং অয়েল সম্বন্ধে জানতে চেয়েছেন, কিন্তু আমি ঠিক জানি না যে আপনার ক্লিনিক্যাল বা ফিজিক্যাল কন্ডিশন কি। আমাদের অনেকেরই একটা ভ্রান্ত ধারণা থাকে যে অলিভ অয়েলে ক্যালোরির পরিমাণ কম। কুকিং অয়েল, সবকটি কুকিং অয়েলেরই, একদম সরিষার তেল থেকে শুরু করে, ঘি থেকে শুরু করে অলিভ অয়েল পর্যন্ত, প্রতিটি কুকিং অয়েলেরই কিন্তু সার্ভিং সাইজে ক্যালোরির পরিমাণ অলমোস্ট কাছাকাছি, কিন্তু কোয়ালিটিতে কিছু ভ্যারিয়েশনস আছে। ডেফিনেটলি কিছু ওমেগা 3, ওমেগা 6 এনরিচড যে কুকিং অয়েলগুলো, সেগুলো আমাদের জন্য স্বাস্থ্যকর। তবে যদি আপনি ওজন কমাতে চান তাহলে কিন্তু আপনাকে তেলের পরিমাণ কমাতে হবে, তেলের কোয়ালিটি না। তেলের কোয়ান্টিটির দিকে আপনাকে নজর দিতে হবে। হ্যাঁ, আপনার যদি কোনো কার্ডিয়াক ইস্যু থাকে, আপনি যদি হাইপারলিপিডেমিক পেশেন্ট হন, কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে, তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন যে একটু আনস্যাচুরেটেড ফ্যাটটাকে বেশি, যে কোনো ভেজিটেবল অয়েলকে বেশি প্রাধান্য দিতে, অথবা রান্না শেষ করে রান্নার মধ্যে একটু অলিভ অয়েল অ্যাড করতে, যাতে অলিভ অয়েলের গুণাবলীগুলো আমরা পাই, যেটা আমাদের কার্ডিয়াক হেলথ অর্থাৎ গুড কোলেস্টেরল HDL কে ইমপ্রুভ করতে হেল্প করবে। তারপরও আমাদের এখানে জেনে নেওয়া খুব জরুরি যে অলিভ অয়েলের বার্নিং পয়েন্ট কিন্তু 17 মিনিটস, অর্থাৎ 17 মিনিটের মাথায় কিন্তু অলিভ অয়েল তার গুণাগুণ হারাতে শুরু করে। মোর দেন 17 মিনিটস যদি এটি কুকিং প্রসেসের ভেতরে থাকে তাহলে কিন্তু এটি গুণাগুণ হারাতে শুরু করে। সো যারা একটু অলিভ অয়েলের অ্যাডভান্টেজগুলোকে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখার জন্য অলিভ অয়েল ব্যবহার করতে চাচ্ছেন, তাদের জন্য আমাদের ট্রেডিশনাল রান্না যদি করে থাকেন তাহলে আমি অবশ্যই বলবো রান্না শেষ হওয়ার 5 থেকে 10 মিনিট আগে আপনি 1 থেকে 2 চামচ অলিভ অয়েল রান্নায় অ্যাড করতে পারেন। কিন্তু রান্নার শুরু থেকেই যদি আপনি অলিভ অয়েল ব্যবহার করেন তাহলে কিন্তু, কারণ আমাদের দেশে কোনো রান্নাই আসলে হাফ অ্যান আওয়ারের নিচে শেষ হয় না, আমাদের কুকিং প্রসেসটাই তাই। তো সেক্ষেত্রে কিন্তু আমরা অলিভ অয়েলের গুণাবলীগুলো থেকে নিজেদেরকে বঞ্চিত করছি। এটা খুব চমৎকার একটা প্রশ্ন, আপনার প্রশ্নটাও খুব সুন্দর ছিল এবং আবার খুব চমৎকারভাবে আনসার দিয়েছেন। আমিও সবসময় নিজেও বলি যে তেলের ব্যাপার যখন আসে, তেলের কথা আগে হচ্ছে কোয়ান্টিটি দেন কোয়ালিটি। এইটা অলিভ অয়েল, আমরা অনেকেরই একটা ভুল ধারণা আছে যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আমি বোধহয় অনেক পরিমাণে খেতে পারবো, কিন্তু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা কিন্তু আমরা সালাদের সাথে বেশি প্রিফার করি, মানে হিট ছাড়া। তো যদি আপনি কুকিংয়ে ব্যবহার করতে চান, আপনার ইনস্ট্রাকশনটা কিন্তু অবশ্যই মানতে হবে, আপনি যদি এক্সট্রা ভার্জিনের বেনিফিটটা পেতে চান। তো তেলের ক্ষেত্রে অবশ্যই এই পয়েন্ট দুটো মাথায় রাখবেন। ফার্স্ট হচ্ছে কোয়ান্টিটি, দেন হচ্ছে কোয়ালিটি। আপু আমরা শেষের দিকে চলে এসেছি। এই যে পোস্ট সেলিব্রেশন ফেজে আমরা আসছি, এই সময় আমরা ডায়েটের যত কথাই বলছি না কেন, ডায়েটের সাথে সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে কম্বাইন করাটা কতটুকু গুরুত্বপূর্ণ? আর অনেক গুরুত্বপূর্ণ। আমি প্রথমেই বলেছি যে যারা অলরেডি ওয়েট পুট অন করে ফেলেছে তারা এখন একটু আইডিয়াল প্ল্যানে এসে ফাইবারটাকে, প্রোটিনটাকে এনরিচ করে হয়তো ওয়েট পুট অন করা থেকে নিজেকে আটকানো সম্ভব, কিন্তু অলরেডি যে ফ্যাট সেলটা ডিকম্পোজড হয়ে গিয়েছে সেটাকে ভাঙতে হলে কিন্তু অবশ্যই ফিজিক্যাল অ্যাক্টিভিটি দরকার আছে। এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা হবে এরকম ভাবে যে দিনের একটি পার্টিকুলার সময় 40 মিনিট থেকে 60 মিনিটস ভিগোরাস এক্সারসাইজ, অর্থাৎ একটু জোরে হাঁটা অথবা সুইমিং, বা কারো পক্ষে যদি জগিং সম্ভব হয়, কেউ ইয়োগা বা অ্যারোবিক্স করে থাকেন বা কার্ডিও করে থাকেন, তবে একটু নিয়ম মেনটেন করতে হবে। এই এক্সারসাইজের আগে পরে 30 মিনিট, অর্থাৎ এক্সারসাইজ শুরু করার আগের 30 মিনিট এবং এক্সারসাইজ শেষ করার পরে 30 মিনিট পানি ছাড়া অন্য কিছু খাওয়া যাবে না। এবং এক্সারসাইজ ফেজটার ভেতরেও পানি ছাড়া অন্য কিছু না খাওয়া ভালো, কারণ এই সময়টা আমাদের বডি মেটাবলিজমটা অনেক বেশি আপ ডাউন করে, যেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য হেলদি হয় না তখন যদি আমরা কোনো ফুড শরীরকে দিয়ে থাকি। তো এটা মেনটেন করে 1 ঘন্টা ভিগোরাস এক্সারসাইজ, অর্থাৎ ক্যালোরি বার্ন করার মতো এক্সারসাইজ, অ্যান্ড রেস্ট 23 আওয়ার্স, আর 7 থেকে 8 ঘন্টা সাউন্ড স্লিপ বাদ দিয়ে একটু অ্যাক্টিভ লাইফ লিড করতে হবে নিঃসন্দেহে। এটা আসলে খুব চমৎকার মনে রাখার মতো একটা জিনিস কিন্তু আপনি বলেছেন যে আমরা কিন্তু প্রি ওয়ার্কআউট ফুড হিসেবে অনেক কিছু নেই, বিভিন্ন শেক খায় অনেকে, প্রোটিন পাউডার, আবার পোস্ট ওয়ার্কআউট ফুড কিন্তু নেই। কিন্তু আপা যেটা মেনশন করে দিলেন 30 মিনিট আগে এবং 30 মিনিট পর আপনি যদি প্রি ওয়ার্কআউট ফুড রাখারও চেষ্টা করেন, এই টাইমলাইনটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এবং এক্সারসাইজ এবং নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি, এই দুটো জিনিসকে কিন্তু আমাদের কম্বাইন করতে হবে। সারাদিনে 1 ঘন্টা খুব হার্ডওয়ার্ক করে এবং বাকি 23 ঘন্টা আমি একদম ইনঅ্যাক্টিভ, তাহলে কিন্তু আপনার যে টার্গেট সেটা ফিল আপ করাটা অনেক কষ্ট হয়ে যাবে, ডিফিকাল্ট হয়ে যাবে। আবার আমরা শেষের দিকে চলে এসেছি। আর একটা কোশ্চেন নিয়ে আমি শেষ করে দিব। মুশফিকা জিনিয়া ম্যাম, ওজন কমানোর জন্য সকালে খালি পেটে লেবু পানি খাওয়া কি আদৌ কি কার্যকারী?
লেবু পানিটা যেহেতু আমি বললাম যে ভিটামিন সির জন্য আমাদের কার্বোহাইড্রেট অ্যাবজর্পশনটাকে কমিয়ে নিয়ে আসে, সো লেবু পানির একটা কার্যকারিতা থাকলেও অবশ্যই লক্ষ্য রাখতে হবে ভিটামিন সি কিন্তু গরমে নষ্ট হয়ে যায়, হিটে নষ্ট হয়ে যায়, খুব সামান্য হিটেও ভিটামিন সি নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে গরম পানি না ব্যবহার করে নর্মাল টেম্পারেচারে পানি ব্যবহার করাটাই অনেক বেশি শ্রেয়। তবে অনেকেরই অ্যাসিডিটি প্রবলেম থাকে এবং আমরা জানি সারাদিন সারা রাত খালি পেটে আমাদের কিছু হাইড্রোক্লোরিক অ্যাসিড, খুব কমন সেন্স থেকেই বুঝতে পারবেন স্টমাকে কিছু হাইড্রোক্লোরিক অ্যাসিড অলরেডি জমে থাকে, তার ভেতরে যখন আমরা লেবুর অ্যাসিডটি গিয়ে পৌঁছায় তখন কিছু অ্যাসিডিক রিয়াকশনস হতে পারে। এক্ষেত্রে খালি পেটে না খেয়ে তাদের জন্য, স্পেসিফিকলি তাদের জন্য যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে, নাস্তা খাওয়ার পরে যদি আপনারা লেবু পানিটা খান তাহলে বেটার রেজাল্ট পাওয়ার পসিবিলিটি থাকে। হ্যাঁ, এটাও কিন্তু খুব চমৎকার একটা, কারণ অনেকেই মনে করেন যে আমার সমস্যা হচ্ছে এই জিনিসটাতে, তারপর আমার ওজন কমবে, সেই পারপাসে কিন্তু খেতে থাকবেন। ওজন কমানো যতই আমরা চেষ্টা করি না কেন, আপনার যে ইনগ্রিডিয়েন্ট বা যে খাবারের সমস্যা হবে সেটা কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে। আর সব খাবার নেওয়ার ক্ষেত্রেই কিন্তু কিছু নিয়ম কানুনের একটা বিষয় থাকে। আমাদের পার্সন টু পার্সন ভ্যারি করে, এই জন্যই একজনের ডায়েট কিন্তু আরেকজনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। আবার যেভাবে আপনাকে পার্সোনালাইজ ডায়েট প্ল্যান তৈরি করে দিবে সেটা কিন্তু আপনি আরেকজনের ডায়েট থেকে পাবেন না। আমরা কোশ্চেন সম্ভবত আর নিতে পারবো না, তারপরে কোশ্চেন আসছে। আরেকটা কোশ্চেন দেখতে পাচ্ছি, মৌসুমী হুদা, আসসালামু আলাইকুম, আই নিড ইউর সাজেশন রিগার্ডিং ওবেসিটি, আই এম 30 কিলো ওবেস। আপা ওজন কমানোর জন্য অলরেডি অনেকগুলো পয়েন্টের কথা বলেছেন, আপনি যদি লাইফটা একটু গো থ্রু করেন আপনি আপনার আনসার পেয়ে যাবেন। আরেকজনের কোশ্চেনটা একটু মজার, আমি একটু নিয়ে শেষ করি। ম্যাম একটু যদি বলতেন এখনকার সময়ে কাঁঠাল খেলে কি ওজন বেড়ে যাবে? সিজনাল ফ্রুট। খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আম কাঁঠাল আমাদের সারা বছরে আসি একটা সিজনে। আমের থেকেও কাঁঠালটাকে আমি আরেকটু বেশি নিউট্রিশাস বলবো, এই কারণে কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, অল্প কিছু দিন থাকে। অবশ্যই আপনি যদি আইডিয়াল ওয়েটে থাকেন তাহলে, এবং আপনি যদি নন ডায়াবেটিক পেশেন্ট হন তাহলে আপনি কাঁঠাল ইনটেক করতে পারেন, তবে অবশ্যই পরিমিত পরিমাণে। এবং যদি আপনার ডায়াবেটিক থাকে অথবা আপনি একটু ওভারওয়েট হয়ে থাকেন তাহলে চেষ্টা করবেন ফলগুলোকে খেতে যতক্ষণ ইউ ডু হ্যাভ দ্য সানলাইট, অর্থাৎ সানসেটের পরে কোনো মিষ্টি জাতীয় ফল ইনটেক না করতে, এবং ফলটাকে একটি মূল খাবারের সাথে, খালি পেটে মিষ্টি ফল খেলে কার্বোহাইড্রেট অ্যাবজর্পশনটা কিছুটা বেশি হয়। একটি মূল খাবারের সাথে যদি আপনি ফল খান তাহলে কার্বোহাইড্রেট অ্যাবজর্পশনকে আপনি কমিয়ে আনতে পারেন। কিভাবে কমিয়ে আনতে পারেন? যে আপনি হয়তো একটু ওভারওয়েট বা আপনার ডায়াবেটিস আছে, কিন্তু অবশ্যই আম কাঁঠালের সিজনে আপনার কাছে একটু সিজনাল ফ্রুটস খেতে ইচ্ছে করছে, আপনি যদি শাক দিয়ে ভাত খেয়ে হাফ আম খান অথবা 3 থেকে 4 পিস কাঁঠাল খান, তাহলেই কিন্তু আপনার ওভারঅল যে মিল প্লেটটা, এই মিল প্লেটের জিআই কিন্তু কমে গেল। আপনার ওভারঅল মিলের গ্লাইসেমিক ইন্ডেক্সটা কিন্তু আপনি ওই শাকের উপস্থিতির কারণে কমিয়ে আনলেন। ঠিক একইভাবে ডায়াবেটিক পেশেন্টকেও আমি রসগোল্লা খাওয়াই, কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আম কাঁঠালে স্পেসিফিকলি এটির গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি থাকলেও আমি যদি একটু ফাইবার রিচ খাবারের সাথে খাই তাহলে কিন্তু আমরা এটার গ্লাইসেমিক ইন্ডেক্স কমিয়ে আনতে পারি। আর কাঁঠাল যেহেতু একটু হাই ফাইবার খাবার, আপনি অবশ্যই আপনার ওভারওয়েট থাকলে বা ডায়াবেটিক থাকলে, আমি বারবার বলছি যারা এই সমস্যাগুলো নেই তারা অবশ্যই ইজিলি ইনটেক করতে পারেন, এবং যাদের আছে তারাও অন্যান্য ক্যালোরি ডেন্স ফুডের পরিমাণটাকে কমিয়ে এনে ব্যালেন্স করে অবশ্যই নিতে পারেন। ধন্যবাদ আপাকে। আশা করি যিনি প্রস্তুতি করেছেন তিনি আরাম করে বাকি সিজনে যতদিন কাঁঠাল আছে আপার নিয়ম অনুযায়ী মেনে সেই কাঁঠালের স্বাদটা উপভোগ করতে পারবেন। আপা আমরা শেষ পর্যায়ে এসেছি। আপা আপনি দর্শকদের প্রতি একটা পরামর্শ দিয়ে আমরা শেষ করব, যে কোনো, আমরা তো এখন আজকে কথা বলছি ঈদ পরবর্তী, যে কোনো সেলিব্রেশন আসার আগে আসলে কি ধরনের আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার, এটা বলি আমরা শেষ করব। ধন্যবাদ ফাহমিদা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ফিটবিট রিসেটকে একটি সুন্দর প্রোগ্রাম আমাদের সবাইকে উপহার দেওয়ার জন্য। দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি, যে কোনো ফেস্টিভ্যাল আসার আগেই কিন্তু আমরা অনেক রকম প্রিপারেশন নিয়ে থাকি। আমাদের পোশাক আশাকের প্রিপারেশন থাকে, ঘর সাজানোর প্রিপারেশন থাকে, কুকিং আইটেমের প্রিপারেশন থাকে। ঠিক একইভাবে নিজের শরীরকে, নিজের ফিজিককে ফিট রাখার জন্য কিন্তু কিছু প্রিপারেশন নেওয়া যথেষ্ট জরুরি। যেমন যে কোনো ফেস্টিভ্যাল, সেটা হতে পারে কোনো সোশ্যাল অকেশনস অথবা রিলিজিয়াস ফেস্টিভ্যাল, আসার আগে আমরা যখন এটি ডেট সম্বন্ধে অবগত হই, আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেলটাকে লক্ষ্য রাখবো। আমরা লক্ষ্য রাখবো আমাদের ফাইবার ইনটেককে। মেনু প্ল্যানিং এর ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো শুধু নিজের না, পরিবারের সকল সদস্যদের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে কিভাবে আমরা মেনু প্ল্যানিংটা করতে পারবো। আমি অলরেডি কিছু টিপস আপনাদেরকে দিয়ে দিয়েছি। এবং ফেস্টিভ ফুডকে আমরা যথেষ্ট মাত্রায় মনের খুশি নিয়ে এনজয় করব, তার পূর্ববর্তী কিছু প্রিপারেশন রেখে এবং তার পরবর্তী কিছু প্রিপারেশন রেখে। অর্থাৎ
ক্যালোরিটা আমরা ব্যালেন্স করব তার আগের 2 থেকে 3 দিন এবং ফেস্টিভ্যাল চলে যাওয়ার পরে 2 থেকে 3 দিনের ভেতরে। কিন্তু ফেস্টিভ্যালকে 2 দিনের ফেস্টিভ্যাল, একদিনের ঈদকে আমরা 3 দিন করতে পারি, কিন্তু সেটাকে যদি আমরা 10 দিন ব্যাপী করে নিয়ে আসি তাহলে কিন্তু সেই ক্যালোরি ব্যালেন্স করা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সব ইনফরমেটিভ তথ্য দিয়ে। আমি নিজেও অনেক কিছু জানতে পারলাম এবং হোপফুলি ডেফিনেটলি দর্শকরা আপনি দেখতে পেয়েছেন অনেক ইম্পর্টেন্ট সব কোশ্চেন আসলে এসেছে, সবাই কিন্তু অসম্ভব উপকৃত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফাহমিদা। ওকে, ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আবারও ফিডব্যাক রিসিটের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি। এটা ধানমন্ডি আবাহনী মাঠের ঠিক পেছনে অবস্থিত। রোড নাম্বার হচ্ছে 13/A এবং হাউস নাম হচ্ছে 27/1। যে কেউ যদি ফিডব্যাক রিসিটের ওয়েট লস প্রোগ্রাম সম্পর্কে জানতে চান, আপনারা ফিজিক্যালি একবার এসে ভিজিট করে যেতে পারেন, এবং কেউ যদি আউট অফ ঢাকা থাকেন তাহলে অনলাইন ফিডব্যাকের যে পেজটা রয়েছে তার মাধ্যমেও কিন্তু আমাদের ওয়েট লস প্রোগ্রামের সাথে আপনারা অ্যাড হতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।